স্যাড বা ট্রু, আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব জামায়াতের আমির শফিকুর রহমান সাহেবের একটা ডিবেটের আমন্ত্রণ প্রসঙ্গে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে তিনি তারেক রহমানকে প্রকাশ্য ডিবেটের আমন্ত্রণ জানাইছেন এবং এই আমন্ত্রণটা এখনো ঝুলে আছে, মানে তারেক রহমান সাহেব এই ব্যাপারে এখনো কোনো রেসপন্স করেন নাই। এই বিষয়ে আমি আমার যে বক্তব্য বা আমার যে অবস্থান তা বলার আগে আমি দুইটা প্রসঙ্গ একটু উত্থাপন করতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে জামায়াতের আমির চট্টগ্রামে গিয়া বলছিলেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কর্নেল অলি আহমেদ, এবং তার আগে জামায়াতের আমির টুইটার বা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করছিলেন এবং সেই পোস্টে তিনি বলছিলেন যে কর্মজীবী নারীরা এক ধরনের পতিতাবৃত্তিতে যুক্ত। এই যে কথাগুলো তিনি বলতেছেন, এই কথাগুলোর আমরা যে ইন্টারপ্রিটেশন করছি তার ভিতর দিয়ে আমরা যেটা বলতে চাইছি বা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই নির্বাচনের আগ মুহূর্তে জামায়াতের আমিরের বা জামায়াতের প্রধান আগ্রহের জায়গা হচ্ছে যে ফোকাসটা বিএনপি বা তারেক রহমানের কাছ থেকে সরায় নিয়ে জামায়াত বা জামায়াতের দিকে ধরে রাখা। এই জন্য তারা আসলে চটুল বা বিতর্কিত বা কমপ্লিটলি মিথ্যাচার করতেও তারা আসলে দ্বিধাবোধ করতেছেন না। ফলে বাংলাদেশে কর্মজীবী নারীদেরকে পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত বলা কিংবা কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক বলা, এই সব বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার ছিল যে তারা আসলে বিএনপির কাছ থেকে ফোকাসটাকে নিজের দিকে নিয়ে যেতে চাইতেছে। তার ভিতরেই আমরা আজকে শুনলাম বা গতকালকে শুনলাম যে দ্বিতীয়বারের মতো জামায়াতের আমির আবার আমন্ত্রণ জানাইছেন তারেক রহমানকে প্রকাশ্য ডিবেটের জন্য। এবং এইটাকেও যদি আমরা সেম ওয়েতে একটা জাস্ট নির্বাচনী চাল হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে মেবি আমরা ভুল করব না। এখানে নির্বাচনের চালের বাইরেও জামায়াতের আমিরের আরেকটা উদ্দেশ্য বা লক্ষ্য আছে। সেটা হচ্ছে যে আপনি যদি জামায়াত আর বিএনপিকে পাশাপাশি দাঁড় করান এবং এই দুই দলের প্রধানকে যদি পাশাপাশি দাঁড় করান, তাহলে আপনি বুঝবেন যে বাস্তবত তারা দুইটা দলের প্রধান এবং দুইটা দলের নির্বাচনে ফাইট করলেও এই দুই নেতা আদতে সমকক্ষ না। এই বাস্তবতায় জামায়াতের আমির তারেক রহমানকে ডাকার মধ্য দিয়ে তিনি মূলত তারেক রহমানের সমকক্ষ হয়ে উঠতে চাইতেছেন। এবং সেই একই কারণে আমরা যেটা ধরে নিতে পারি যে তারেক রহমান সাহেব আসলে জামায়াতের আমিরের বক্তব্যে কোনো ধরনের রেসপন্স করতেছেন না। মানে আপনি যখন যেই দলের সঙ্গে নির্বাচন করতেছেন সেই দলের প্রধান নেতার সঙ্গে আপনার অবস্থানগত একটা পার্থক্য আছে বা একটা উঁচু নিচু বাস্তবতা আছে, সেই বাস্তবতাটাকে আপনি অতিক্রম করতে চান তার সঙ্গে ডিবেটে বৈশা। তারেক রহমান সাহেব আসলে এটা কেন দিবেন? আমরা জানি না যে তারেক রহমান সাহেব ফাইনালি এই বিষয়ে রাজি হবেন কিনা, নাকি তিনি আসলে এই পর্যায়ে মানে এই বিষয়টা এইভাবে রেসপন্স শূন্যভাবেই আগামী দিনগুলো কাটাবেন, সেটা আমরা বলতে পারবো না। নাকি তারেক রহমান তার থেকে কোনো নিম্নের বা বিএনপির অন্য কোনো নেতাকে আসলে এখানে বসানোর চেষ্টা করবেন কিনা, বা তারেক রহমান বলবেন কিনা যে জামায়াতের আমিরের বাইরে অন্য কারোর সঙ্গে তিনি বসতে রাজি। এইটা বিএনপি যা বলবে, বিএনপির যে কল সেটা বিএনপি দেখবে। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তারেক রহমানের মেবি এই জামায়াতের আমিরের সঙ্গে বসাটা উচিত হবে না। অন্তত ব্যক্তিগতভাবে আমার এটাই মত। তার কারণ জামায়াতের আমিরের এখানে যে লক্ষ্য সেটা পরিষ্কার, তিনি আসলে তারেক রহমানের সমকক্ষ হয়ে উঠতে চাইতেছেন। এখানে একটা বাস্তবতা নিশ্চয়ই আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বা বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, তার প্রেক্ষিতে যদি আমরা বিবেচনা করি, জামায়াতে ইসলাম বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল কখনোই ছিল না। এই যে জামায়াতে ইসলাম যে একদম প্রধান দল হিসাবে এবারে নির্বাচনটা করতেছে, সেটা মূলত এক ধরনের আওয়ামী লীগের শূন্যতা বা আওয়ামী লীগের শূন্যস্থানে তারা বসে আছে। এখন আপনি যদি একটু বিবেচনা করেন যে আওয়ামী লীগও যদি এই নির্বাচনে অংশগ্রহণ করত, তাইলে আসলে জামায়াতের অবস্থান কই থাকতো? অন্যদিকে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হইল, সেই জায়গায় আসলে বিএনপি আর জামায়াতের অবস্থান আসলে কি? এই জায়গাটা যদি আপনি বিবেচনা করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু স্পষ্টভাবে বলছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম বা দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বাস্তবতা বা যে আইন, এইগুলাকে তারা সমর্থন করেন না, মানে বিএনপি সমর্থন করে না। অন্যদিকে আপনারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার যে সময়গুলা, যেভাবে এই ঘটনাটা ঘটছিল, যমুনার সামনে গিয়ে হাসনাত আবদুল্লাহ বা এনসিপি বসে গেছিল এবং তার ভিতর দিয়ে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হইল, সেই বাস্তবতা যদি আপনি মনে করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রক্রিয়াটা বেসিক্যালি হয়েছে এনসিপির নেতাদের মাধ্যমে, এবং এনসিপি এখন জামায়াতের সঙ্গে ফাইনালি একটা জোট করতেছে। ফলে জামায়াতে ইসলামেরও এখানে একটা নিজস্ব ভূমিকা আছে, আমরা তা ধরেই নিতে পারি। এবং জামায়াতে ইসলামের ব্যাপারে আমরা যেটা জানি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার মধ্যে একটা প্রশাসনিকভাবে সেই জায়গাটাকে দখল করে নেওয়ার বা প্রশাসনিক কার্যক্রম, আইনগত অধ্যাদেশ ইত্যাদি সিদ্ধান্তের ক্ষেত্রে জামাতের একটা ব্যাপক ইনফ্লুয়েন্স ছিল।
ফলে জামাত আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারেও নানাভাবে কাজ করছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে জামাত আসলে এই অবস্থানটা নিতে পারছে। অন্যদিকে বিএনপি আসলে কখনোই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সেইভাবে জোর গলায় কিছু বলে নাই, এবং রয়টার্সের সঙ্গে তারেক রহমানের যে সাক্ষাৎকার সেখানে নিশ্চয়ই আপনারা দেখছেন যে তারেক রহমান বলছেন যে শেখ হাসিনার যে পুত্র বা কন্যা তারা যদি রাজনীতিতে আসে এবং দেশের জনগণ যদি সেটা চায় তাহলে রাজনীতিতে আসতে পারবে। ফলে আওয়ামী লীগের যে শূন্যস্থান, এই ব্যাপারে বিএনপি আর জামায়াতের অবস্থান যদি আপনি একটু বিবেচনা করেন তাহলেই আপনি বুঝবেন যে জামায়াত মূলত এখানে আওয়ামী লীগের শূন্যস্থান দখল করার একটা সুবিধাভোগী। অন্যদিকে বিএনপি চাচ্ছে যে জামায়াতে ইসলামের জায়গাটা আওয়ামী লীগের, অর্থাৎ বাস্তবিক যে আওয়ামী লীগ সেটা ফেরত আসলে জামায়াতে ইসলামের এই জায়গাটা আসলে নস্যাৎ হয়ে যাবে। আওয়ামী লীগের নিষিদ্ধের প্রসঙ্গে একটা কথা মেবি আমাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে যেই শূন্যস্থানের সুবিধা জামায়াতের আমির বা জামায়াতে ইসলাম এই মুহূর্তে নিচ্ছে, এবং তারা যেভাবে তারেক রহমানের সমকক্ষ বা প্রকাশ্য ডিবেটের আমন্ত্রণ জানায় সমকক্ষ হওয়ার ভঙ্গিটা নিচ্ছে, সেই আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়েছে বেসিক্যালি জুলাই গণ অভ্যুত্থানের সময় যেই হত্যাযজ্ঞ হয়েছিল তার দায়ে। এবং যদি আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনকে বা সন্ত্রাস নির্মূলকরণ এর আইনকে আমরা আমলে নেই এবং আমরা যদি সেইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাইলে 1971 সালে যে গণহত্যা চলছিল সেই গণহত্যার দায় তো জামাত ইসলামকে নিতে হয়, এবং সেক্ষেত্রে জামাত ইসলাম তাইলে কেন নিষিদ্ধ হবে না? যে কারণে, যেই নিষিদ্ধ হওয়ার কারণে, যে হত্যাযজ্ঞের কারণে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই একই কারণে তো জামাতে ইসলামের কার্যক্রম বা জামাতে ইসলামও নিষিদ্ধ থাকার কথা ছিল। জামাতে ইসলাম একই ভুল করার মধ্য দিয়ে বা আরো বড় ভুল করার মধ্য দিয়ে জামাতে ইসলাম আসলে দেখা যাচ্ছে যে তারা আসলে আওয়ামী লীগ যেই বাস্তবতার মুখোমুখি হয়েছিল তারা সেই বাস্তবতার মুখোমুখি হইতেছে না। অ্যাট দ্য সেম টাইম তারা আসলে আওয়ামী লীগের জায়গায় বা আওয়ামী লীগের শূন্যস্থানে বৈশা বিএনপির সমকক্ষ বা বিএনপির প্রধান বিরোধী অবস্থায় তারা রাজনীতি করতেছে। জামায়াতের আমির শফিকুর রহমানের এই প্রকাশ্য ডিবেটের যে আমন্ত্রণ, সেই বাস্তবতায় দুইটা কথা আমি বলতে চাই। প্রথমত, এই যে প্রকাশ্য যে বিতর্ক, জামায়াতের আমির কি অন্তত বলতে পারবে যে তারা যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে যেই আইনের আওতায় আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, সেই আইনের আওতায় জামায়াতে ইসলাম কি একবারের জন্য মুক্তিযুদ্ধের যে গণহত্যার দায় তাদের সঙ্গে লেগে আছে সেই ব্যাপারে কি একেবারেই কখনোই কি কোনো ধরনের প্রকাশ্য ক্ষমা বা প্রকাশ্য তাদের অপরাধ স্বীকার ইত্যাদি করছে? অন্যদিকে সে একই বাস্তবতার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ এবং জামাত তার জায়গাটাকে সেই জায়গায় নানাভাবে সুবিধাপ্রাপ্ত হচ্ছে। অন্যদিকে আমরা যদি প্রকাশ্য ডিবেটের প্রসঙ্গই তুলি, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি যে তারেক রহমান বা বিএনপি, তারেক রহমানের বিএনপি, তারা কিন্তু এবারের নির্বাচনের প্রধান যে স্লোগান তারা সেখানে রাখছে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। অন্যদিকে প্রকাশ্য ডিবেটের আগে জামাতকে এই কথা বলতে পারবে যে দিল্লি নয় পিন্ডি নয় ওয়াশিংটন নয় সবার আগে বাংলাদেশ? যদি তারা প্রকাশ্যে এই ধরনের কোনো বিবৃতি দিতে না পারে, প্রকাশ্যে তাদের অবস্থান যদি হাজির করতে না পারে যে তারা পাকিস্তানের পক্ষে দাঁড়াচ্ছে না, তাহলে ঠিক কী কারণে বা কোন যুক্তিতে তারা আসলে তারেক রহমানের সঙ্গে বা তারেক রহমানের সমকক্ষ অবস্থায় তারা ডিবেট করতে চায়? একটা ছোট প্রসঙ্গ উত্থাপন করে আমি আজকের আলাপ শেষ করব। সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামের এবারের যে রাজনীতি, সেই রাজনীতিটা, এবারের যে নির্বাচনী রাজনীতি, সেটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে জামায়াতে ইসলাম মূলত একটা ইসলামিক পপুলিস্ট রাজনীতি করার মধ্যে দিয়ে তারা এই নির্বাচনটা করতেছে। সেক্ষেত্রে আপনি যদি একটু বিবেচনা করেন তাইলে কি আমাদের মাথায় এই প্রশ্নটা আসে না যে তারেক রহমানের সঙ্গে কি তিনি তাহলে এই ইসলামিক পপুলিজম বা নারীরা পতিতাবৃত্তিতে যুক্ত বা কর্মজীবী নারীরা পতিতাবৃত্তিতে যুক্ত কি যুক্ত না এগুলো নিয়ে ডিবেট করবেন, নাকি দেশ ইসলামী শরিয়া হবে কি হবে না এই বিষয়ে ডিবেট করবেন? আপনারা নিশ্চয়ই দেখছেন যে বায়তুল মোকাররমের যে খতিব, বর্তমান যে খতিব, তিনি কিন্তু জামায়াতের ব্যাপারে একটা বক্তব্য দিচ্ছেন এইভাবে যে জামায়াতে ইসলাম সম্ভবত ইসলামের একটা অন্য ব্যাখ্যা হাজির করতেছে এবং সেটা বিভ্রান্তিমূলক হইতে পারে। অন্যদিকে হেফাজতের একজন আমির, আপনারা নিশ্চয়ই চিনেন যে তিনি বিএনপির সঙ্গে এবার যুক্ত, তিনি কিন্তু বলছেন যে জামায়াতে ইসলামকে ভোট দেওয়া হারাম বা জামায়াতে ইসলামের বিরুদ্ধে জিহাদ করা এক প্রকার মুসলমানের দায়িত্ব। ফলে জামায়াতে ইসলাম এবারের যে নির্বাচনটা করতেছে সেই নির্বাচনে তার যদি ডিবেট করার থাকে সেই ডিবেট সম্ভবত তাদেরকে করতে হবে বায়তুল মোকাররমের খতিবের সঙ্গে অথবা হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে। যেই প্রকাশ্য ডিবেটের যে আমন্ত্রণ জামায়াতের আমির দিচ্ছেন, সেই ডিবেটে বসার আগে জামাতের অনেকগুলো বিষয় প্রকাশ্যে হাজির করার দরকার আছে। আমরা মনে করি না যে জামাত সেগুলো করছে। ফলে জামায়াতে ইসলাম আসলে এই যে চালের রাজনীতিটা খেলতেছে, প্রতি মুহূর্তে ফাঁদের যে রাজনীতি খেলতেছে বা এটার ভিতর দিয়ে তারা যে নির্বাচনটা করতে যাচ্ছে, সে বাস্তবতা আমাদের স্বাভাবিকভাবে বলতে হয় যে তারেক রহমানের সম্ভবত জামায়াতে ইসলামের এই প্রকাশ্য ডিবেটের আমন্ত্রণ তার আসলে সেভাবে গুরুত্ব দেওয়ার কিছু নাই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।